সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ও সলভ প্রোগ্রামে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিক্ষাবর্ষ 2019-20 এর শিক্ষার্থীদের সাথে আজকে আলোচনা করব আমাদের ক্লাস নিয়ে। আমরা বেশ কিছু শিক্ষার্থীর কাছ থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন যে অধ্যায়টি আমরা বিগত সময় আলোচনা করেছিলাম, সেই চ্যাপ্টারটি আরেকবার আলোচনা করার অনুরোধ পেয়েছি এবং যেহেতু চ্যাপ্টারটি খুব সহজ একটি চ্যাপ্টার এবং আমরা চাইলে খুব সহজেই এখান থেকে 10টি নাম্বার নিশ্চিত করতে পারি, হয়তো সেজন্যই শিক্ষার্থীদের মধ্যে এর প্রতি একটু বাড়তি আগ্রহ বা আন্তরিকতা তৈরি হয়েছে, যে কারণে আমার কাছে আসলে এতগুলো অনুরোধ আসা। তো আমি আগেও ক্লাসটি যখন নিয়েছিলাম, প্রিভিয়াসলি তোমাদের সঙ্গে যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে এই ক্লাসটি এই চ্যাপ্টারটি আসলেই এতটাই সহজ যে যে কেউ চাইলে একটা দিনেই এই চ্যাপ্টারটি আসলে কমপ্লিট করে ফেলতে পারে, যদি তার মধ্যে সেটুকু আন্তরিকতা থেকে থাকে। আর এর মাঝখানে আগে যে বিষয়টি ছিল যে এই অধ্যায়টির যে বিগত সময়ের যে প্রক্রিয়া, অর্থাৎ এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন বলতে আমরা যা বুঝে থাকি সেটি হচ্ছে শেয়ার সংক্রান্ত যে বিষয়গুলো। এই শেয়ার বিক্রয়ের যে প্রক্রিয়াটি ছিল বিগত সময়ে, সেই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল এবং সেই প্রক্রিয়াগত কারণেই আগে এই সংক্রান্ত অনেকগুলো জটিলতায় আমাদের পড়তে হতো, কিন্তু বর্তমানে এর প্রক্রিয়াগত পরিবর্তনের কারণে, অর্থাৎ শেয়ার বিক্রয়ের যে মূল প্রক্রিয়া সেখানে একটি ব্যাপক পরিবর্তন আসার কারণে এই অধ্যায়ের যে অঙ্কটি আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। নিয়মগুলো খুব সংকীর্ণ এবং ছোট, ক্ষেত্রগুলো খুব সীমাবদ্ধ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যে কারণে আমরা খুব সহজেই এই অধ্যায়টি থেকে অঙ্ক আসবে অবশ্যই, সেগুলো আমরা সহজে আনসার করতে পারবো। এবং যে কেউ চাইলে খুব সহজেই অন্যান্য কোনো অধ্যায়ের সাথে সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও এই অধ্যায়টি করে ফেলতে পারবে খুব সহজেই। কাজেই আমরা আজকে আবারও সেই অধ্যায়টি নিয়েই একটু আলোচনা করব, তবে এই আলোচনাটি হবে একটু অন্যরকম, যে আমি বেসিক কিছু বিষয় তোমাদেরকে শুরুতেই বলে নেব, তারপর আমরা এখানে একটি উদ্দীপকের আলোকে একটি উদ্দীপক আমরা এখানে সমাধানের চেষ্টা করব, যাতে করে তোমরা হাতে কলমে এই চ্যাপ্টারটি সম্পর্কে একটি ভালো আইডিয়া পেতে পারো এবং যারা আগেও করেছো তাদের একটি প্র্যাকটিস সেশন আসলে এখানে হয়ে যেতে পারে। সেই প্রয়াসেই আজকের আমার ক্লাসে আসা। তো আমি আশা করব তোমরা সবাই মনোযোগের সহিত এবং আন্তরিকতার সহিত আজকের ক্লাসটি করবে আমাদের সাথে। এবং প্রথমেই আমি এখানে বোর্ডে যে উদ্দীপকটি লিখে রেখেছি সেই উদ্দীপকটি তোমরা খাতায় তোলার চেষ্টা করবে। খাতায় তোলার পর আমরা সেটার সমাধান নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার প্রেক্ষিতেই আমরা এর বেসিক বিষয়গুলো নিয়েও যেমন কথা বলবো, তেমনি এই উদ্দীপকটি কিভাবে সমাধান করা যায় এবং আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি দেখব। তো আসো প্রথমেই আমরা উদ্দীপকটি আমাদের খাতায় তুলে নিই এবং ভালোভাবে আগে পড়ে উদ্দীপকটিতে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি একটু বোঝার চেষ্টা করে নিই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করব তোমরা সবাই আন্তরিকভাবে আমার সাথে বাকি সময়টুকু থাকবে এবং আমরা এই অধ্যায়টি আজকে টোটালি কমপ্লিট করার চেষ্টা করব, যেন এটা আবারও পরবর্তীতে আলোচনা করার প্রয়োজন না হয় আমাদের। আমরা এটা রিভিউ করতেই পারি, কিন্তু বারবার যেন একই বিষয় নিয়ে আলোচনা করতে না হয়। শুধুমাত্র 3-4টি গুরুত্বপূর্ণ টপিক্সের উপর ভিত্তি করে এই অধ্যায়টি আসলে গঠিত। তো সে কারণেই সেই জায়গাগুলো, মূল যে বিষয়গুলো বা পয়েন্টগুলো, আমরা সেগুলো একটু মার্ক করব। মার্ক করে আমরা সেই আলোচনাটুকুর মাধ্যমেই আমাদের অধ্যায়টি সম্পূর্ণ করার বা সমাপ্ত করার প্রয়াস করব। আশা করি তোমরা সবাই সহজেই সেটি বুঝতে পারবে। এবার আসো আমরা আমাদের উদ্দীপকটি সম্পর্কে একটি ধারণা নিয়ে নিই, আমরা উদ্দীপকটি সম্পর্কে জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে স্টার লিমিটেড কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে
বিভক্ত 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। অর্থাৎ এখানে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন, আমরা যে অধ্যায়টির নাম এখানে পেয়েছি বা শুনি, সেটি আসলে যে একটা যৌথ মূলধনী কোম্পানি আমরা জানি যে তার মূলধনটি শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। তো শেয়ারের সংখ্যা দ্বারা যে সীমাবদ্ধ থাকে সেই মূলধনটা কিভাবে সংগৃহীত হয় এবং সেটি আসলে কিভাবে আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করি, সেটার উপর ভিত্তি করে আমরা কিভাবে আমাদের ব্যাংক হিসাব প্রস্তুত করি অথবা আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করি, সেই বিষয়গুলোই আসলে এখানে মূল। তো শুরুতেই তোমাদেরকে আমি বলে নিচ্ছি সেটি হলো যে একটি যৌথ মূলধনী কোম্পানির মূলধন যেই অধ্যায়টি আসে সেটি মূলত শেয়ার সংক্রান্ত একটি চ্যাপ্টার, যেখানে আমরা কিভাবে একটি কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির মূলধনটা আমরা কিভাবে সংগ্রহ করব এবং সেটার যে প্রসিডিউরটা যেটা শুরু থেকে অর্থাৎ আমরা কিভাবে শেয়ারের অনুমোদন আমরা কিভাবে লাভ করব শেয়ার বিক্রয়ের, তারপর সেই শেয়ারগুলো আমরা কিভাবে ইস্যু করব বা বন্টন করব, তার মাধ্যমে কিভাবে আমাদের অর্থটা সংগৃহীত হবে এবং সেটাকে আমরা কিভাবে মূলধনে স্থানান্তর করব, এই প্রক্রিয়াটুকু সামষ্টিকভাবে এই প্রক্রিয়াটুকু নিয়েই এই অধ্যায়টি আসলে গঠিত। তো আমরা এখানে শুরুতেই এজন্য দেখে থাকি যে আসলে স্টার লিমিটেড কোম্পানি প্রতিটি 100 টাকা মূল্যের, এই যে এখানে বলা হচ্ছে যে প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত, এই কথাটুকু দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেকটি কোম্পানিকে তার মূলধন সংগ্রহের জন্য প্রথমে একটা অনুমোদন নিতে হবে বা নিবন্ধিত হতে হবে। অর্থাৎ সে বাজার থেকে বা মার্কেট থেকে সে কত টাকা সংগ্রহ করতে পারবে অ্যাজ এ ক্যাপিটাল বা মূলধন হিসেবে, তো সেটা কতগুলো শেয়ার বিক্রির মাধ্যমে এবং প্রতিটি শেয়ারের মূল্য কি হবে, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে বলে সেখানে একটি অনুমোদন নিতে হয় বা সেইটুকু মূলধনে নিবন্ধিত হতে হয়। তো এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্কেই তোমরা দেখবে যে শুরুতেই এভাবে কথাটি বলা থাকবে যে কোনো কোম্পানির নাম দিয়ে তারপর বলবে যে কোম্পানির প্রত্যেকটা শেয়ারের মূল্য কত। এখানে যেমন 100 টাকা মূল্যের শেয়ার রয়েছে, কতগুলো শেয়ারে বিভক্ত, 1 লক্ষ শেয়ার। এই কথাটার মানে হচ্ছে যখন একটি কোম্পানি 1 লক্ষ শেয়ারে বিভক্ত হবে তখন এর চাইতে বেশি শেয়ার সে কখনোই ইস্যু করতে পারবে না, কারণ তার অনুমোদিত বা নিবন্ধিত তার শেয়ারের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। সো এর চাইতে বেশি শেয়ার সে কখনোই বাজারে ইস্যু করতে পারবে না। তারপর দেখো যে 1 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে, অর্থাৎ সে সর্বোচ্চ মার্কেট থেকে 1 কোটি টাকা মূলধন হিসেবে কালেক্ট করতে পারবে। তো এখন এখানে দেখো যে কোম্পানি প্রতি শেয়ার 10% বাট্টায় 50% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। এখানে এই যে দ্বিতীয় কথাটি বলা হচ্ছে, সেই কথাটিতে যে জিনিসটি বলা হচ্ছে সেটি হলো যে কোম্পানি প্রতি শেয়ার 10% বাট্টায় 50% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো যে আমরা মূলত যখন অনুমোদন বা নিবন্ধন করে থাকি যে আমি কত টাকা মূলধন কালেক্ট করব আমার কোম্পানির জন্য, তখন কিন্তু আমি সবসময় আমার যতটুকু প্রয়োজন তার চাইতে কিছু বেশি অনুমোদন নেয়ার বা কিছু বেশি টাকায় নিবন্ধন করার প্রয়াস করে থাকি বা চেষ্টা করে থাকি। কারণ হচ্ছে যে আমি শুরুতে যদি আমার অনুমোদনটা বা নিবন্ধনটা যদি একটু বেশি অ্যামাউন্টে করা থাকে, তাহলে আমি পরবর্তীতে আমার প্রয়োজনের চাইতেও যদি বেশি দরকার হয় আমি তখন সেগুলো কাজে লাগাতে পারবো। তো এ কারণেই আমরা চেষ্টা করি যে আমার যতটুকু প্রয়োজন তার চাইতে একটু বেশি আবেদন করার, যে মূলধন সংগ্রহের। তো
অ্যাকচুয়ালি যখন অনুমোদনটা হয়ে যায়, যখন আমি নিবন্ধিত হই ওই আমার টার্গেটেড অ্যামাউন্টে, তখন আমি কাজ করার সময় অ্যাকচুয়ালি যখন আমি ইস্যু করব আমার শেয়ারগুলো, তখন আমি চেষ্টা করি যে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই ইস্যু করতে। কারণ অযথায় আমি বেশি শেয়ার ইস্যু করে অধিক মূলধন সংগ্রহ করে বসে থেকেই আমার কোনো লাভ হবে না এক্সট্রা। কারণ আমার প্রকল্পটি বাস্তবায়নের জন্য বা আমার কোম্পানি প্রতিষ্ঠিত করার জন্য, আমার উৎপাদন কার্য চালু করার জন্য যতটুকু মূলধনের প্রয়োজন হবে, আমি ঠিক ততটুকু মূলধনই কিন্তু মার্কেট থেকে কালেক্ট করব বা শেয়ার ইস্যু করে আমি ততটুকু অ্যামাউন্টে কালেক্ট করার চেষ্টা করব। অতিরিক্ত অ্যামাউন্ট কালেক্ট করে সে অলস অর্থ অযথাই কোম্পানিতে ফেলে রেখে আমার বাড়তি কোনো লাভ হবে না। সেজন্যই আমি কি করব, আমার সেই অতিরিক্ত আবেদন আমি ব্যাপারটি সেটি মাথা থেকে বাদ দিব। আমি চেষ্টা করব আমার যতটুকু প্রয়োজন ততটুকু ইস্যু করতে। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবে তুমি যে কোম্পানি প্রতি শেয়ার 10% বাট্টায় 50% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। অর্থাৎ এখানে দেখো কোম্পানি কিন্তু তার সম্পূর্ণ শেয়ার, অর্থাৎ এই যে 1 লক্ষ শেয়ার ইস্যু করার কথা যে বলা হয়েছিল, যে 1 লক্ষ শেয়ার যে অনুমোদন নেওয়া হয়েছিল, কোম্পানি কিন্তু সেই 1 লক্ষ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেনি। কতগুলো করছে? 50% শেয়ার। আচ্ছা, এখন এখানে কোম্পানি 50% শেয়ার ইস্যু করছে, তার মানেটাই হচ্ছে কি যে 1 লক্ষ শেয়ার নয়, সে 50,000 শেয়ার ইস্যু করছে বাজারে। কতগুলো? আমরা এখানে দেখলাম যে টোটাল অনুমোদন নেওয়া ছিল আমাদের 1 লক্ষ শেয়ারে বিভক্ত ছিল, কিন্তু এখন ইস্যু করার সময় যখন বলছে যে 50% ইস্যু করা হচ্ছে, তার মানে হচ্ছে যে 1 লক্ষ শেয়ার ইস্যু করা হচ্ছে না, ইস্যু করা হচ্ছে 50%, দ্যাট মিনস 50,000 শেয়ার। আচ্ছা, পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে প্রতি শেয়ার 10% বাট্টায়। আশা করি তোমরা এই আমার আলোচনার ফাঁকে ফাঁকে এই উদ্দীপকটি লিখে রেখেছো বা লিখে ফেলেছো। কারণ যখন আমি কাজ করতে যাব, আমি কিছুটা অসুস্থ শারীরিকভাবে, যে কারণে হয়তো বা একটু খুব জোর দিয়ে কথা বলতে পারছি না বা কিছুটা টায়ার্ড। তোমাদের একটু বুঝে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। আর একটু মনোযোগী থাকো, তাহলে হয়তো বা সহজে আমার কথাগুলো বুঝতে পারবে। আমি যে এখানে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা খাতায় উদ্দীপকটি লিখে রাখলে তারপর যখন আমরা এখানে সৃজনশীল কাজটি করব, অর্থাৎ দেখো আমি এখানে ক, খ, গ 3টি করণীয় এখানে লিখে রেখেছি। এখানে কতে আমি লিখেছি জাবেদা দাখিলা, খতে ব্যাংক হিসাব এবং গতে আর্থিক অবস্থার বিবরণী। আমরা এখানে এই 3টি পার্ট করব, আজকে দেখাবো আমরা করে এই উদ্দীপকের আলোকে। খুবই সহজ ছোট্ট একটি কাজ, এইটুকুই হয়তো আজকে আমরা করতে পারবো। এটার পর আমরা ক্লাসটি শেষ করব। তো এখানে এই 3টি কাজ যখন আমরা করব, তখন আমার এই বোর্ডের এই উদ্দীপকটি মুছে ফেলতে হবে। সেজন্যই তোমরা লিখে রাখলে সেটি তোমাদের জন্য একটু সুবিধা হবে বা কাজে দেবে। তো দেখো এখানে আসলে আমরা যে কথাটি বলছি যে কোম্পানি প্রতি শেয়ার 10% বাট্টায় 50% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। তাহলে এখানে 50% শেয়ার বলতে আমি বুঝে গেছি যে আমার যে মোট শেয়ার যেগুলো ছিল অনুমোদনকৃত বা নিবন্ধিত, তার মধ্যে থেকে, অর্থাৎ সে 1 লক্ষ টাকার 1 লক্ষ শেয়ারের মধ্যে থেকে 50%, তার মানে 50,000 শেয়ার ইস্যু করা হবে। আচ্ছা, ভালো কথা। সেই 50% শেয়ার আমরা যখন ইস্যু করব, সেটিও আবার দেখো 10% বাট্টায় বলা হচ্ছে যে 10% বাট্টায় জনসাধারণের নিকট ইস্যু করা হচ্ছে। তাহলে এখানে 10% বাট্টায় যখন জনসাধারণের নিকট ইস্যু করার কথা বলা হবে, তখন তোমাকে বুঝতে হবে যে শেয়ারের যে অ্যাকচুয়াল মূল্য, অর্থাৎ এখানে নিবন্ধন বা অনুমোদনের সময় আমরা যেটি দেখেছি যে প্রতিটি শেয়ারের মূল্য ছিল কত টাকা? 100 টাকা। এখন সেই 100 টাকার শেয়ার 100 টাকায় অ্যাকচুয়ালি ইস্যু করা হয়নি বা হচ্ছে না, সেখানে 10% বাট্টায় ইস্যু করা হচ্ছে। এই 10% বাট্টায় যখন বলবে, তখন তুমি বুঝে নিবে যে 10% অবহারে শেয়ারটি ইস্যু করা হচ্ছে। আমরা আগেই বলেছি যে এই শেয়ার বা যৌথ মূলধনী কোম্পানির মূলধনের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ টপিকস
তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এটি যে শেয়ারটা আসলে কিভাবে ইস্যু করা হচ্ছে, সমহারে, অবহারে নাকি অধিহারে। আমরা বলেছিলাম যে সমহার, অবহার এবং অধিহার। সমহার মানে হচ্ছে শেয়ার, প্রতিটি শেয়ার যত টাকা মূল্যে অনুমোদিত বা নিবন্ধিত সেই 100 টাকার শেয়ার হলে 100 টাকা মূল্যেই বিক্রয় যদি করা হয় তাহলে সমহারে। 100 টাকার শেয়ার যদি 100 টাকার চাইতে কম দামে বিক্রি করা হয় বা জনসাধারণের উদ্দেশ্যে বিক্রির জন্য ইস্যু করা হয় তাহলে সেটা অবহারে। এবং 100 টাকার শেয়ার যদি 100 টাকার চাইতে অধিক দামে বা বেশি দামে বিক্রয় করার জন্য ইস্যু করা হয় তাহলে সেটাকে বলা হবে অধিহারে। এই 3টা হারে আসলে শেয়ার ইস্যু করা হয়ে থাকে। সমহারে যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে সেখানে আমাদের জন্য বাড়তি কোনো ঝামেলা থাকে না, কারণ যত টাকা আমাদের শেয়ার অনুমোদন নেওয়া আছে, যে প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা নির্ধারিত হয়ে থাকলে আমরা সেটি 100 টাকাতেই ইস্যু করি বা বিক্রয় করি, সেক্ষেত্রে আমাদের বাড়তি কোনো কাজ করতে হয় না। কিন্তু যখনই শেয়ার 100 টাকা মূল্যে নির্ধারিত সেটি আমাদের 90 টাকায় ইস্যু করতে হয়, অথবা 100 টাকা মূল্যের শেয়ার যদি আমাদের 110 টাকায় ইস্যু করতে হয়, তখনই আমাদের বিপত্তি ঘটে, আমরা একটা প্রতিবন্ধকতায় পড়ি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বাড়তি কিছু কাজও করে দেখাতে হয়। কারণ হলো যে শেয়ারটার মূল্য 100 টাকা নির্ধারিত হয়ে থাকে, আমরা চাইলেই সহজেই কিন্তু সেটিকে কম দামে দেখাতে পারি না। অর্থাৎ যখনই আমরা মূলধনে সেই মূল্যটা স্থানান্তর করা দেখাই, যখনই আমরা শেয়ারের মাধ্যমে আদায়কৃত অর্থটাকে মূলধনে স্থানান্তর করি, তখন কিন্তু প্রতিটি শেয়ারের মূল্য যা নির্ধারিত থাকে তাই দেখাতে হয়। সেখান থেকে কিন্তু আমরা কম বা বেশি দেখাতে পারি না। তো সেই কারণে যখন 100 টাকা মূল্যের শেয়ার 100 টাকাতেই দেখাতে হবে মূলধনের নির্ণয়ের ক্ষেত্রে, কিন্তু আবার বিক্রয় করতে হচ্ছে কম দামে বা বেশি দামে, তখন কিন্তু সেখানে আমাদের একটা ম্যানেজ করতে হয়। আমাদেরকে একটা প্রক্রিয়া বা পলিসি অবলম্বনের মাধ্যমে সেটিকে মিলকরণ করে দেখাতে হয়। কাজেই এই অবহার বা অধিহার যদি থাকে তাহলে আমাদের সেখানে একটি এক্সট্রা কাজ করতে হয়। তো আসো আমরা দেখি এখানে আমরা কাজটি কিভাবে সম্পাদন করব। তো এখানে বলা হচ্ছে যে প্রতিটি শেয়ার 10% বাড়টায়, প্রিয় শিক্ষার্থী দেখো আমার এখানে প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা ছিল। তো 100 টাকা মূল্যের শেয়ার যদি 10% বাড়টায় আমরা করে থাকি তাহলে এখানে 10 টাকা বাদ হয়ে যাবে, অর্থাৎ আমার শেয়ারের মূল্য দাঁড়াবে কত? 90 টাকা। আমার প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়াবে 90 টাকা। তাহলে 90 টাকা করে আমার এখানে আমি কি করব? প্রতিটি শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করব। তাহলে আমি 90 টাকা করে কতগুলো শেয়ার ইস্যু করব? আমার এখানে কিন্তু 1 লক্ষ শেয়ারের অনুমোদন ছিল, কিন্তু আমরা 50% বলায় আমরা বুঝে গেছি যে সেখানে আমাকে 50,000 শেয়ার অনুমোদন করতে হবে, মানে অর্থাৎ ইস্যু করতে হবে জনসাধারণের উদ্দেশ্যে। তাহলে 50,000 ইন্টু হচ্ছে 90 টাকা, এটা হচ্ছে আমার কি প্রাইমারি। আমি প্রথম যে শেয়ার ইস্যু করব সেই শেয়ার ইস্যু করার অ্যামাউন্টটা আমার এমন আসবে। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে ইস্যু করা হলো সবগুলো শেয়ারের আবেদনপত্র পায়, অর্থাৎ কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করার জন্য বাজারে প্রচারপত্র বিলি করেছে অথবা জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করার জন্য যতগুলো শেয়ার চেয়েছে ততগুলো আবেদনই পাওয়া গেছে। এখানে হয় কি যে অনেক ক্ষেত্রে না, প্রায় ক্ষেত্রেই হবে এরকম যে যতগুলো শেয়ার সে ইস্যু করবে বাজারে তার চাইতে হয়তো বা কিছু কম বা বেশি আবেদন জমা হতে পারে। তো অঙ্কের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখব যে হয়তো বা তোমাকে একটু সহজ করে দেওয়ার জন্য বলবে যে যতগুলো শেয়ার ইস্যু করেছে ততগুলো আবেদন পাওয়া গেছে সমান সমান, যদিও ব্যাপারটা আসলে সম্ভবপর বলে মনে হয় না, কারণ কিছু কম বেশ হওয়াটাই স্বাভাবিক। একেবারে কাটায় যতগুলো শেয়ার আমরা বাজারে ছাড়বো ততগুলোই আবেদন আসবে, এটা আশা করাটা আসলে সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, আমাকে অঙ্কে যা ইনস্ট্রাকশন দিবে, যতটুকু বলবে আমি ততটুকুই
চিন্তা করব বা ভাববো, আমি ততটুকুই উপরেই কাজ করার চেষ্টা করব। নিজের বাড়তি কোনো চিন্তা ভাবনা বা তখন ওই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব না। তো সিম্পলি আমাকে বলা হয়েছে যে যতগুলো আবেদন মানে যতগুলো শেয়ার ইস্যু করা হয়েছে ততগুলোর আবেদন পাওয়া গেছে। তাহলে আমি ধরেই নিলাম এখানে 50,000 শেয়ারের আবেদনই পাওয়া গেছে। তো কাজেই আমরা এখানে সবগুলো শেয়ারের আবেদনপত্র পেয়েছি। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টিত হয়, অর্থাৎ আমরা যতগুলো শেয়ার ইস্যু করেছিলাম এগুলো যথারীতি আবন্টিত হয়ে গেছে, অর্থাৎ যারা শেয়ার করার জন্য আবেদন করেছিল আমরা তাদেরকে এগুলো আবার আবন্টন বা বন্টন করে দিয়েছি। কাজেই এখানে আর বাড়তি কোনো ঝামেলা নেই। কাজে আমরা এখন এটির সমাধানে যেতে পারি। আমি মুছে দিচ্ছি এই অংশটুকু। দেখো, প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটা জাবেদা দাখিল আমরা দিব। জাবেদা দাখিলের জন্য আমরা যেটি করে থাকি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো, আমি ফরম্যাটটা এখানে দেখালাম তোমাদেরকে। জাবেদা দাখিলা দেওয়ার সময় তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা থাকবে। আমরা বলেছি যে যখন আমরা জাবেদা কখন দেব, জাবেদা আমরা দাখিলা তখনই দেব যখন একটি লেনদেন সংগঠিত হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমার উদ্দীপকে প্রথম যে কথাটি লেখা ছিল যে এত টাকা মূল্যের এতগুলো শেয়ারে অনুমোদিত বা নিবন্ধিত হয়, তাতে করে কিন্তু আমার কোনো লেনদেন সংগঠিত হয়নি। লেনদেন কখন সংগঠিত হয়েছে? পরবর্তীতে যখন আমি 10% বাট্টায় আমি 50% শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছি। কারণ যখন আমি সেগুলো বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছি তখনই কিন্তু আবেদনপত্র এসেছে। আর আবেদনপত্র আসা মানেই হচ্ছে নিয়ম অনুযায়ী আবেদনপত্রের সাথে শেয়ারের মূল্যটা পরিশোধ করা হয়ে থাকে। তাহলে দেখো, আবেদনপত্র যখন এসেছে, প্রথম আমার যে ব্যাপারটি, জাবেদাটি, যে যখন সবাই মিলে আবেদন করবে তখন এখানে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে আমি জাবেদায় লিখব ব্যাংক হিসাব ডেবিট, আমি লিখব ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা করে? এখানে 50,000 শেয়ার আমি বিক্রয় করব 10% বাট্টায়, মানে 90 টাকা করে, তাই না? তাহলে 50,000 শেয়ার 90 টাকা করে আমি এখানে বিক্রয় করব। তাহলে আমার 45 লক্ষ টাকা আসবে। 45 লক্ষ টাকা আসবে আমার প্রথম জাবেদায়। দেখো, কারণ এখানে আমি কি করেছি, যে যখন আমি শেয়ারগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছি বাজারে, তখন আমি এই পরিমাণ টাকা জনসাধারণের কাছ থেকে পাব। দ্বিতীয় অংশে আমি কি করব? দ্বিতীয় অংশে আমার কাজটি হলো যে এই যে প্রথম আমি আবেদনের সময় যে টাকাগুলো পাই সেটাকে আমি সরাসরি প্রথমেই মূলধনে স্থানান্তর করি না। কারণ আমি দেখি যে এখান থেকে আরও কিছু টাকা ফেরত দিতে হবে কিনা, অথবা সেখানে অবহার বা অধিহারের কোনো ব্যাপার আছে কিনা। থাকলে একদম সেই বিষয়গুলোকে বিবেচনা করে তারপর যতটুকু আমার টাকা মূলধনে স্থানান্তর করার তা করব, যতটুকু আমার
ফেরত দেবার ফেরত দেব। আমি এভাবে পরবর্তী অংশেই সেই কাজটি করে থাকি। এখন এখানে দেখো আমরা প্রথমেই যে কাজটি করি যে এখানে যে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লিখি, সেই শেয়ার আবেদন তো ক্রেডিট থাকে, এটা সাময়িক একটি হিসাব। দ্বিতীয় পর্যায়ে আমি এখান থেকে কি করি, এই শেয়ার আবেদন হিসাব থেকে ডিসবার্স করে দিই। আমি প্রত্যেকটি অ্যামাউন্ট যেখানে যা দেবার আমি সেখানে দিয়ে দিই। কাজেই এই শেয়ার আবেদন হিসাবে আর ক্রেডিট তখন থাকে না। কাজেই প্রথম কাজই হচ্ছে এটাকে মুছে দেওয়া, অর্থাৎ এটাকে আমি এখন ডেবিট করে দেব দ্বিতীয় পর্যায়ে আমি এটাকে ডেবিট করে দিয়েই কি করব, টাকাগুলোকে যেখানে যেখানে নেবার নিয়ে নেব। তাহলে দেখো আমি লিখলাম যে শেয়ার আবেদন হিসাব ডেবিট। তাহলে কি হলো, আগে ক্রেডিট ছিল 45 লক্ষ টাকা, এখন 45 লক্ষ টাকা যখন ডেবিট করে দিলাম তখন কি হলো, তোমার এইটা মুছে গেল। এখন এখান থেকে দেখো আমি মূলধনে স্থানান্তর করব কত টাকা, মূলধনে আমার কত টাকা স্থানান্তর করতে হবে। আমি এখানে একটু গ্যাপ রেখে তারপর লিখছি যে মূলধনে স্থানান্তর করতে হবে। আমি লিখলাম যে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও, একটু খেয়াল করো এই জায়গাটায়। এই যে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আমি লিখব, এই শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট যে লিখব, এখানে আসলে শেয়ার মূলধন হিসাবে কত টাকা যাবে, আমার 50,000 শেয়ার আমি ইস্যু করেছি। তাহলে 50,000 শেয়ার ইন্টু কি 90 করে দেখাবো নাকি 100 করে লিখতে হবে? কারণ নিয়ম অনুযায়ী মূলধন লেখার সময় তুমি কখনোই অবহার বা অধিহার যদি থাকে সেটি সেখানে উল্লেখ করতে পারবে না। অ্যাকচুয়ালি শেয়ারের যে প্রকৃত মূল্য তোমাকে কিন্তু সেটি দেখাতে হবে। তাহলে দেখো এখানে শেয়ারের প্রকৃত মূল্য রয়েছে কত, 100 টাকা। তাহলে তোমাকে কিন্তু এখানে 100 টাকা করেই দেখাতে হবে যখনই তুমি মূলধন দেখাবে। তাহলে 50,000 ইন্টু 100, তাহলে এখানে কত হয়, ক্রেডিট পাশে হবে 50 লক্ষ টাকা। এই দেখো 50 লক্ষ টাকা। তাহলে 50 লক্ষ টাকা এই পাশে আমি দেখালাম, কিন্তু আমার ডেবিট পাশে রয়েছে কত, 45 লক্ষ টাকা। তাহলে এখানে মিলেনি আমার ডেবিট এবং ক্রেডিট। কেন মিলবে না? কারণ এখানে অবহারের একটা ব্যাপার রয়েছে। 10% বাট্টায় যে আমি শেয়ারগুলো ইস্যু করেছি, তার মানে প্রতিটি শেয়ারে 10 টাকা করে কিন্তু আমি কম নিয়েছি। তাহলে এই যে 50,000 শেয়ার, এই যে শেয়ার অবহার, এই শেয়ার অবহার দেখো এই দুটোকে মিলাতে গেলে আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে শেয়ার অবহারটা কোন পাশে লিখতে হবে, ডেবিট পাশে। তারপর তোমাদেরকে বলে রাখি যে শেয়ার অধিহারটা যেমন দায় হিসাবে ক্রেডিট হয়, তেমনি শেয়ার অবহারটা সম্পদ হিসাবে ডেবিট হয়। যদিও এই সম্পদটা আসলে তোমার একটি অলিক বা ভুয়া সম্পদ, তারপরও আমরা এখানে সম্পদ হিসাবে এটিকে দেখাবো। তাহলে আমরা লিখব শেয়ার অবহার হিসাব ডেবিট। এই যে শেয়ার অবহারটা ডেবিট, কতগুলো দেখো, 50,000 শেয়ার ইন্টু হচ্ছে 10 টাকা করে। তাহলে দেখো এখানে 5 লক্ষ টাকা হয়ে যাবে। তাহলে এই যে 5 লক্ষ টাকা আর 45 লক্ষ টাকা মিলে হবে 50 লক্ষ টাকা। তাহলে এই যে দ্বিতীয় পর্যায়ের যে জাবেদাটি, সেখানে আমরা শেয়ার মূলধনে স্থানান্তর করলাম টাকা, প্লাস অধিহার বা অবহার যদি থাকে তাহলে সেটা আমরা এখানে দেখাবো। যদি এমন হতো যে আবেদন বেশি পাওয়া গেছে, সে আবেদনের কিছু টাকা ফেরত দিতে হচ্ছে, তাহলেও আমরা এখানে ব্যাংকের টাকাটা কমিয়ে দেখাতাম। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, মজার ব্যাপার হচ্ছে যে জাবেদায় যা কিছু থাকে তার উপর ভিত্তি করেই কিন্তু ব্যাংক হিসাব হবে, তার উপর ভিত্তি করে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী নির্ণীত হবে। কাজেই এই অঙ্কটিকে কেন সহজ বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে এখানে এই অঙ্কটিতে তোমার এই যে দুটো জাবেদা থাকবে বা সর্বোচ্চ 3টে জাবেদা থাকতে পারে, আর একটা জাবেদা হয়তো কমিশন, অবলেখক এইসব সংক্রান্ত অথবা একটা সম্পত্তি ক্রয় সংক্রান্ত থাকতে পারে, এর বাইরে কিছু না। তাহলে এই 2 থেকে 3টি জাবেদার উপর ভিত্তি করে তোমাকে ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে। সেই ব্যাংক হিসাব যদি প্রস্তুত করতে বলে, তাহলে ব্যাংক হিসাবটা কোথায় কতটুকু আছে সেটুকু দেখলেই তোমার হয়ে যাচ্ছে। এখানে লক্ষ্য করে দেখো, ব্যাংক হিসাবের জাবেদা
ব্যাংক হিসাব নামে কোথায় আছে বা কয়টা আছে? শুধুমাত্র একটি হিসাব রয়েছে এখানে, ব্যাংক হিসাব ডেবিট রয়েছে ৪৫ লক্ষ টাকা। তাহলে আমাকে যখন দ্বিতীয় পর্যায়ে ২ নম্বর অংশে আমাকে যখন বলা হলো যে এখানে কি করতে বলা হয়েছে আমাকে ২ নম্বর অংশে, যে ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে ব্যাংক হিসাব যদি প্রস্তুত করতে বলা হয় তাহলে আমরা কি করব? এখানে ব্যাংক হিসাবটা প্রস্তুত করার সময় আমি জাবেদাটা মুছে দিচ্ছি, যে শুধুমাত্র যে ব্যাংক যেখানে রয়েছে সেই ব্যাংকের হিসাবটুকুই আমি করব। তাহলে ব্যাংকের হিসাবটুকু করার জন্য আমাকে একটি খতিয়ান প্রস্তুত করতে হবে ব্যাংক হিসাব নামে। আমি আধুনিক পদ্ধতিতে যদি করি, তাহলে উপরে লেখা থাকবে ব্যাংক হিসাব, এখানে থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, তারপর হচ্ছে ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে ব্যালেন্স, ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট। দেখো তো এখানে ব্যাংক হিসাব আমরা পেয়েছি একটা জায়গায় শুধুমাত্র, সেটা ছিল ওই প্রথম জাবেদায় শেয়ার আবেদনকারীর যে হিসাব আমাদের, সেই শেয়ার আবেদনকারীর হিসাবের মধ্যে। তাহলে আমরা কি করব? এখানে জানি যে খতিয়ান যখন আমরা করতে যাই বা ব্যাংক হিসাবে যখন খতিয়ান করব, তো ব্যাংক হিসাবটা আমরা জানি কি ছিল, ডেবিট। তাহলে ডেবিট যদি থাকে তাহলে ডেবিট পাশে লিখতে হবে, কিন্তু নামটা কি লিখতে হবে? বিপরীত পাশে। তাহলে শেয়ার আবেদনকারী হিসাব লিখতে হবে, শেয়ার আবেদনকারী হিসাব নামে লিখতে হবে, ডেবিট পাশে লিখতে হবে ৪৫ লক্ষ টাকা। তাহলে এটার ব্যালেন্স কি দাঁড়ালো? ডেবিট ব্যালেন্সই দাঁড়ালো ৪৫ লক্ষ টাকা। দেখো এটা চলমান জের ছক, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটার ব্যালেন্স পাশাপাশি লিখে ফেলি। এই জন্য দেখো এখানে এই যে কাজটুকু আমি করলাম, এটুকুতে কিন্তু আমার খতিয়ানটি হয়ে গেল, কারণ ব্যাংকের একটাই খতিয়ান ছিল। যদি এমন হতো যে পরবর্তীতে ক্রেডিট হয়েছে ব্যাংক কোনো কারণে, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখতাম, তাহলে ব্যালেন্সটা চেঞ্জ হতো। যেটা থাকতো এখানে চলমান যে ছকের লাস্ট ব্যালেন্স, সেটি হতো ব্যাংকের ব্যালেন্স। কাজেই খুব সহজেই দেখো আমার ব্যাংক হিসাবটি প্রস্তুত হয়ে গেল। তাহলে তৃতীয় অংশে বা ৩ নম্বর অংশে আমাদেরকে কি করতে বলা হয়েছিল? আর্থিক বিবরণী, তাই না? তাহলে আর্থিক বিবরণী করতে আমরা সহজেই করতে পারবো। আমরা এখানে এটি মুছে দিচ্ছি। আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণী। যতটুকু জাবেদায় ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু আসলে এই পরবর্তী কাজগুলো হবে, কারণ এর বাইরে তো আর কিছু আমি কল্পনা করে নিয়ে আসতে পারবো না। যা ছিল এখানেই ছিল, তার মধ্যে থেকেই আমাদের কাজ করতে হবে। আমরা এখানে বড় করে লিখলাম হিসাব খাত, টাকা টাকা। এখানে যদি কোনো ক্যালকুলেশন করতে হয় তার জন্য হিসাব খাত, টাকা টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করেছিলাম, আমাদের অনুমোদিত মূলধনের একটি ব্যাপার ছিল, যে প্রতিটি ১০০ টাকা করে ১ লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধন আমার কি ছিল? প্রতিটি ১০০ টাকা করে ১ লক্ষ শেয়ার। ১ লক্ষ শেয়ার তার মানে কি ১ কোটি টাকা। এখন এই ১ কোটি টাকা দেখো আসলে আমার একক, দশক, শতক, হাজার, এই ১ কোটি টাকা কিন্তু জাস্ট অনুমোদন নেওয়া হয়েছিল।
এইটা আমি কি করি, শুরুতেই অনুমোদিত মূলধনটা আসলে লিখি আর্থিক অবস্থার বিবরণীতে। এই জন্য লিখি কারণ এইটুকু কিন্তু আমার অনুমোদন নেওয়া আছে, এটা আমার জন্য জানা বা ইনফরমেশনটা আমার নলেজে থাকা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই কারণে যদিও এটা হিসাবের মধ্যে আসবে না এখন, কিন্তু তথ্যটা জানা খুব গুরুত্বপূর্ণ বিধায় আমি এটি লিখে কিন্তু এই 1 কোটি টাকা লিখে আবার ক্লোজ করে দিলাম সেটি, তাই না? তারপর দেখো যে আমরা এখান থেকে কি করেছি, ইস্যু করেছি বা বিলি করেছি, যে ইস্যুকৃত বা বিলিকৃত। এই ইস্যুকৃত বা বিলিকৃতর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রতিটি শেয়ার 100 টাকা করে 50,000 শেয়ার। দেখো এখানেও কত আসে আমার, 50 লক্ষ টাকা। এখানে আসে 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকাও কিন্তু আমি ক্লোজ করে দিলাম, কারণ এই যে ইস্যু বা বিলি সেটাও কিন্তু আমার অ্যাকচুয়াল যে অর্থ আদায় হয়েছে সেটা নিশ্চিত করে না। ফাইনালি যখন আমি লিখব আদায়কৃত মূলধন, ওইগুলো ইনফরমেশনের জন্য আসলে লিখে রাখার দরকার পড়ে। আদায়কৃত মূলধন আমি লিখলাম যে প্রতিটি, দেখো 90 টাকা করে 50,000 শেয়ার। এই যে প্রতিটি 90 টাকা করে 50,000 শেয়ার, এখানে দেখো 45 লক্ষ টাকা হবে। এই যে 45 লক্ষ টাকা, এটা কিন্তু আমি ক্লোজ করলাম না এখানে, কারণ এই 45 লক্ষ টাকা কি হবে, আদায়কৃত মূলধন হচ্ছে আমার কত, 50 লক্ষ টাকা আদায়কৃত মূলধন। আমি তো এখানে অবরটা দেখাতে পারবো না, আমি এখানে দেখাবো 50 লক্ষ টাকা, যেটি আমার ওই 100 টাকা করে আমি লিখবো, 90 টাকা করে তো দেখাতে পারবো না। তাহলে এখানে হবে কত, এই যে 50 লক্ষ টাকা। এই 50 লক্ষ টাকা এটা হচ্ছে আমার দায় পাশ, এটা হচ্ছে দায় পাশ। তারপর যখন আমি সম্পত্তি সমূহ লিখব বা সম্পদ সমূহ, সেই সম্পদ সমূহ আমি লিখব যে ব্যাংক হিসাব। দেখো ব্যাংক হিসাবে কত আসবে, 45 লক্ষ টাকা। যে 45 লক্ষ টাকা ব্যাংক হিসাব। আরেকটি হিসাব সেখানে রয়েছে আমার অবহার হিসাব, সেখানে রয়েছে কত, 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা, এই দুই মিলে কত, 50 লক্ষ টাকা। এই হচ্ছে 50 লক্ষ টাকা। তাহলে দেখো এখানে এই যে আমার দায় ও মূলধন যেটি, সেটি 50 লক্ষ টাকা প্লাস সম্পদ পাশে ব্যাংক হিসাব আর অবহার মিলে 50 লক্ষ টাকা। এই আমার আর্থিক অবস্থার বিবরণী এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো যতটুকু তথ্য আমার জাবেদায় রয়েছিল বা থেকেছিল, সেই জাবেদার তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমার ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণীর হিসাব প্রস্তুত করা হয়েছে। এর বাইরে কিন্তু কিছুই না। এখানে যদি অবহারের জায়গায় অধিহার থাকতো, তাহলে আমরা কি করতাম, সে জাবেদা করার সময় তখন অধিহারটা, এখন যেমন অবহারটা ডেবিট হয়েছিল তখন অধিহারটা ক্রেডিট হতো। অধিহার ক্রেডিট হতো মানে দায় পাশে তখন অধিহারটা চলে আসতো। যখন আমরা এখানে আর্থিক বিবরণী করতাম তখন দায় পাশে আমরা দেখাতাম অধিহারটা। এভাবে মিলে যেত হিসাবটা। শুধুমাত্র এই সামান্য কয়েকটা টপিকস বা বিষয়ের উপর কেন্দ্র করেই কিন্তু এই অঙ্কটি পরিচালিত হচ্ছে। আশা করি আজকের এই উদ্দীপকটি দেখানোর পর তোমরা আরেকটু বুঝতে পেরেছো সহজভাবে এই ব্যাপারটি। তো নেক্সট ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা আগে থেকে একটু দেখে রাখবে। আমরা সেই নগদ প্রবাহ বিবরণীটা কিভাবে সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় সেই চেষ্টাই করব। কিছু ফর্মুলা আমি আমার তরফ থেকে তোমাদের জন্য দেব সেদিন, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো, বা এর মধ্যে যে জটিলতার ব্যাপারটি রয়েছে, যে জায়গাগুলো অনেককেই কনফিউজড করে বা বুঝতে একটু সময় লাগায়, সেই জায়গাগুলোতে আমি কিছুটা সহজ করে দেব যেন তোমরা সহজেই সেই চ্যাপ্টারটি বুঝে নিতে পারো।
আজকে আমি শারীরিকভাবেও ততটা সুস্থ নই, যে কারণে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকে যাই শিখেছো, যতটুকু শিখেছো ততটুকু বাসায় প্র্যাকটিস করে একটু নিজেকে অ্যাডভান্স করে রাখার চেষ্টা করবে। সাবধানে থাকবে সবাই। আবারও দেখা হবে। ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।